সবাই ঘরে থাকো এবং মাস্ক পরিধান করে বাইরে বের হও। ধন্যবাদ। আজ বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দশম শ্রেণীর রসায়ন ক্লাসে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো উপভোগ করবে এবং কোনো সমস্যা হলে পরবর্তীতে যোগাযোগ করে সমাধান করার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি দশম শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী। চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণী থেকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে আমরা কিভাবে মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দিতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। এক একটা মৌলকে ইলেকট্রন বিন্যাস করে ওই ইলেকট্রন বিন্যাসে কিছু নিয়ম অনুসারে শর্ত অনুসারে কোন মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে কত নম্বর পর্যায়ে কোন গ্রুপে তার স্থান নির্ধারণ করা যায় বা কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো ধন্যবাদ। আজকে প্রথমে একটু ধারণা হচ্ছে তোমাদের পর্যায় সারণী সম্পর্কে, যেখানে পর্যায় সারণীটা এরকম, যার মধ্যে 7টি পর্যায় থাকে। 1 2 3 4 এভাবে নিচের দিকে হচ্ছে পর্যায় সংখ্যা 7টি পর্যায় থাকে, আর ওই ডান দিকে হচ্ছে তার গ্রুপ সংখ্যা 1 2 3 4 এবং 1 থেকে 18টি গ্রুপ থাকবে। তাহলে পর্যায় সংখ্যা হচ্ছে উপর থেকে নিচের দিকে 1 2 3 করে 7টি পর্যায়, আর গ্রুপ সংখ্যা হচ্ছে এভাবে বাম থেকে ডান দিকে, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত এভাবে 18টি গ্রুপ অবস্থান করে থাকে। তবে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ, এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর প্রথম যে বৈশিষ্ট্যটা। এখন আমরা এখানে মৌলগুলোকে একটি দুটি করে ইলেকট্রন বিন্যাস করব, করে আমরা দেখব যে এই পর্যায় সারণীতে মৌলটার ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সে কোন গ্রুপে কত নম্বর পর্যায়ে কোন গ্রুপে তাকে স্থান দেওয়া হয়েছে এবং কিভাবে দেওয়া হয়েছে আসল বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নিই। প্রথম যেটা গ্রুপ সংখ্যা বের করব, গ্রুপ সংখ্যা বের করব। তাহলে দেখো আমরা কিভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। সাপোজ একটা ধরো সোডিয়াম একটা মৌল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এবার এই সোডিয়াম 11 তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো যে ইলেকট্রন বিন্যাস গত ক্লাসে আমি তোমাদের উদ্দেশ্যে ওই ইলেকট্রন বিন্যাস মৌলগুলিকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়, ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম এবং কিছু ব্যতিক্রম নিয়ম এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাই আশা করি ইলেকট্রন বিন্যাসটা তোমরা বুঝতে পেরেছো। ধরো প্রথম শক্তি স্তরে s2, দ্বিতীয় শক্তি স্তরে 2s2 2p6, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 3s1। তাহলে এখানে লক্ষ্য করো 1 2 3 তিনটা শক্তি স্তরে সোডিয়াম পরমাণুকে ইলেকট্রন বিন্যাস করা হচ্ছে। তাহলে এখানে সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 3s1, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর। তাহলে সর্বশেষ প্রধান যে শক্তি স্তরটা হচ্ছে তার তৃতীয় শক্তি স্তর। তাহলে আমার ওই সোডিয়ামের গ্রুপ সংখ্যা হবে 3, অর্থাৎ কোন মৌলের প্রধান সর্বশেষ যে শক্তি স্তরটা হচ্ছে তার ওই মৌলের পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা নয়, পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা
সরি, তাহলে কোন মৌলে পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে এসে অবস্থান করছে সেই পর্যায় সংখ্যাটা আমরা কি করব, এভাবে বের করতে পারবো। যেমন সোডিয়াম 11, তাহলে সোডিয়ামের সর্বশেষ পর্যায়ে অর্থাৎ সর্বশেষ স্তরে শক্তি স্তরে সে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা প্রবেশ করেছে, তাহলে ওই তৃতীয় শক্তি স্তরটা হবে সোডিয়ামের পর্যায় সংখ্যা। পর্যায় সারণীতে পর্যায় 3 এ হচ্ছে সোডিয়ামের অবস্থান, অর্থাৎ সোডিয়াম পর্যায় 3 হচ্ছে সোডিয়ামের অবস্থান। এভাবে আমরা যদি মনে করো এখন পটাশিয়াম 19, তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 2 4 10 3s2 3p6, তাহলে 2 2 4 6 4 10 12 18, তাহলে যদি 18 হয় তাহলে আমাদের আর একটি মৌল একটি ইলেকট্রন আমাদের হাতে থাকে, তাহলে এটা হবে চতুর্থ শক্তি স্তরে চলে যাবে, চতুর্থ শক্তি স্তরে চলে যাবে 4s1। তাহলে শুধু আমরা যদি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করি 1s2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, 8 আর 2 10, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে আবার 8টি, 6 2 8, এবং সর্বশেষ শক্তি স্তরে আমাদের হাতে একটি ইলেকট্রন থাকে যেটা চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করবে s1। তাহলে এখানে শক্তি স্তর হলো 4টি, সর্বশেষ শক্তি স্তর মূল শক্তি স্তর হচ্ছে 4। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে পটাশিয়াম পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থান করবে, পটাশিয়াম পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থান করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা কিভাবে বের করতে হয় এটা আমরা জানলাম। আমি আবার বলছি, কোনো মৌলিকী ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ যে প্রধান শক্তি স্তর এটা হচ্ছে তার পর্যায় সারণীতে তার পর্যায় সংখ্যা। যেমন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3, তাহলে পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা সোডিয়ামের অবস্থান হবে পর্যায় 3 এর মধ্যে। এবার পটাশিয়াম 19, তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, অর্থাৎ পর্যায় সারণীতে পটাশিয়ামের অবস্থান হবে পর্যায় 4 এর মধ্যে। এভাবে আমরা মৌলগুলিকে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি। ধন্যবাদ। আসো এবার গ্রুপ সংখ্যা আমরা কিভাবে বের করব। গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা বের করার নিয়ম। গ্রুপ সংখ্যা বের করার 3টি নিয়ম আছে। 3টি নিয়মের মধ্যে প্রধান নিয়ম, প্রথম যে নিয়মটা হচ্ছে এটা হচ্ছে পর্যায় সারণীতে সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ s অরবিটালের s স্তরে যতগুলি ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ প্রধান শক্তি স্তরে s অরবিটালে যতগুলি ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন উদাহরণ দেখো, আমরা মনে করো সোডিয়াম দিয়ে আমরা করি, তাহলে একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1s2 2s2 2p6 3s1। তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তর আমরা আগে বলেছি যে সোডিয়াম পর্যায় সারণী 3 নম্বর পর্যায়ে অবস্থান করবে। এখন তৃতীয় শক্তি স্তরে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি, তাহলে সোডিয়াম পর্যায় সারণীর গ্রুপ 1 এ অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? পর্যায় সারণীর গ্রুপ 1 এ অবস্থান করবে। তাহলে পর্যায় সারণীর গ্রুপ 1 যদি প্রথমটা গ্রুপ 1 হয়
3 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে সোডিয়াম অবস্থান করবে। 1 2 3 গ্রুপ 1 সোডিয়াম, অর্থাৎ পর্যায় সারণীর পর্যায় 1 এ গ্রুপ 1 এর পর্যায় 3 এ গ্রুপ 1 পর্যায় সারণীর গ্রুপ 1 যেহেতু s অরবিটালে একটি ইলেকট্রন, সুতরাং তার অবস্থান হবে গ্রুপ 1 এর মধ্যে। এখন পর্যায় হবে, যেহেতু তারা ইলেকট্রনের সেই তৃতীয় পর্যায়ে অর্থাৎ সর্বশেষ স্তর সে ধাপ 3 পর্যন্ত অতিবাহিত করেছে, যেমন পর্যায়ে 1 2 3 তিনটা স্তর, সেহেতু তৃতীয় স্তরটা হবে তার পর্যায় সংখ্যা এবং s অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। সুতরাং সোডিয়াম পর্যায় সারণীর পর্যায় 3 এবং গ্রুপ 1 এ অবস্থান করেছে। আশা করি এটা বুঝতে পেরেছ। আরেকটা নিয়ম আছে, দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের প্রধান শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে নিতে হবে। যেমন দেখো দ্বিতীয় নিয়মটা ব্যবহার করছি। যদি সর্বশেষ শক্তি স্তরে s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p এর ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করে দিলে তার গ্রুপ সংখ্যা বেরিয়ে আসবে। অর্থাৎ যেমন ধরো নাইট্রোজেন 7, তার যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, তাহলে দেখো 1s2 2s2 2p3, তাহলে সর্বশেষ শক্তি স্তরে s এবং p যদি অরবিটাল থাকে, তাহলে s এবং p এর ইলেকট্রন সংখ্যা অরবিটাল সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। যেমন দেখো এখানে s হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2, s অরবিটালে দুটি ইলেকট্রন প্রবেশ করেছে, p এ প্রবেশ করেছে 3টি, প্লাস 10 10 যোগ করে তাহলে 15। তাহলে কি হবে, নাইট্রোজেন পর্যায় সারণীতে গ্রুপ 15 নম্বর গ্রুপে সে অবস্থান করছে। এখন তোমরা পর্যায় সারণী খুলে দেখো যে নাইট্রোজেন পর্যায় সারণীর গ্রুপ 15 তে সে অবস্থান করেছে। এই হচ্ছে নিয়ম 2। নিয়ম 2 তে কি আবার বলছি যে সর্বশেষ শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p এর অরবিটালের যোগফলের সাথে ইলেকট্রনের যোগগুলো যোগ করে তার সাথে 10 যোগ করে দিলে গ্রুপ সংখ্যা বেরিয়ে আসবে। ধন্যবাদ। এবার আসো নিয়ম 3। তাহলে নিয়ম 3 হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল থাকে এবং তার পূর্বে d অরবিটাল থাকে, তাহলে s এবং d এর যোগফল হচ্ছে মূলের গ্রুপ সংখ্যা। যেমন ক্রোমিয়াম 24, 1s2 2s2 2p6 3s2 3p6 8 10 18। তাহলে দেখো ক্রোমিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1,
অর্থাৎ ইলেকট্রোবিন্যাসের নিয়ম যে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, এখানে ডি অর্ধপূর্ণ স্তর অর্জন করে আরেকটি ইলেকট্রন পরবর্তী শক্তি স্তরে প্রবেশ করেছে। তাহলে এখানে 2 2 4 10 18 19 20 24 ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে পরমাণু সংখ্যা 24, যার ইলেকট্রন বিন্যাস করলে এরকম হবে। এখন দেখো এখানে s অরবিটাল এর পূর্বে d অবস্থান করছে, d অরবিটাল। তাহলে s সর্বশেষ ইলেকট্রন বিন্যাসে যদি s অরবিটালের পূর্বে d অরবিটাল থাকে, তখন s এবং d এর যোগফলই হচ্ছে ওই মৌলিক গ্রুপ সংখ্যা। তাহলে এখানে s এবং d যদি আমরা যোগ করি তাহলে কি হবে দেখো, s হচ্ছে 1, d হচ্ছে 5, অর্থাৎ 6। তাহলে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ক্রোমিয়ামের তোমার 6 অর্থাৎ সে পর্যায় সারণীতে 6 নম্বর গ্রুপে অবস্থান করছে। তোমরা পর্যায় সারণীটা যদি খুলো লক্ষ্য করলে দেখতে পারবে যে 6 নম্বর গ্রুপে ক্রোমিয়াম অবস্থান করছে। তাহলে 3 নম্বর নিয়মটা কি আমরা বলছি, সর্বশেষ স্তরে প্রধান শক্তি স্তরে যদি s থাকে, তার পূর্বে যদি d অরবিটাল থাকে, তাহলে s এবং d অরবিটালের ওই যোগফলই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। এভাবে আমরা তোমার বিভিন্ন মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস করে মৌলগুলিকে কিভাবে স্থান দেওয়া হয়। তার মধ্যে প্রথম আমরা জানতে পারলাম যে পর্যায় সংখ্যা, অর্থাৎ মৌলগুলিকে পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে কোন মৌলটা কিভাবে স্থান দেওয়া হবে তা আমরা নির্ণয় করে শিখলাম। আর শিখলাম এবং সে কোন পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থান করবে, এই গ্রুপ সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানতে পেরেছি। এই গ্রুপ সংখ্যা নির্ণয় করার জন্য আবার 3টি নিয়ম আমরা এখানে প্রয়োগ করেছি। এই 3টি নিয়ম ব্যবহার করে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করো। আশা করি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর সর্বশেষ সবাই অনলাইন ক্লাসগুলো অংশগ্রহণ তোমরা একে অপরের সাথে পরামর্শ করে নিশ্চিত হবে এবং আমাদের পর্যায়ক্রমে আমাদের বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসগুলো হচ্ছে। তোমরা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করো। আমরা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছি। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আবারও বলছি, সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলো, ঘরে থাকো, প্রয়োজনে মাস্ক পরিধান করে বের হও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।